বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব জামালপুর 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। রোড টু পার্লামেন্ট আজ জামালপুর সংসদীয় আসন 1, 2, 3, 4 ও 5 নিয়ে আলোচনা করব। জামালপুর জেলা সংসদীয় আসন 138 নিয়ে কথা বলবো। আমরা একটু দেখে নিতে চাই 1991 থেকে 2008 সাল পর্যন্ত যেসব নির্বাচনী বছর, সেসব নির্বাচনী বছরে আসলে জামালপুরের এই 5টি আসনে নির্বাচনের ফলাফল কি সে সম্পর্কে আমরা একটু জানবো। আমরা একটু জামালপুর 1 আসন নিয়ে একটু কথা বলতে চাই। জামালপুর 1 আসনে আমরা 1991 সালে দেখতে পাচ্ছি সংসদীয় আসন 138। এখানে আবুল কালাম আজাদ বিএনপি প্রার্থী, তিনি পেয়েছেন 38,726 এবং প্রাপ্ত ভোটের সংখ্যা, মোট প্রাপ্ত ভোটের সংখ্যা নৌকা মার্কা থেকে। এবং আমি একটু বিএনপির এখান থেকে বলতে চাই, বিএনপির আব্দুল আজিজ 25,567। বিএনপি থেকে সে সময় আসলে আওয়ামী লীগ জয়ী হয়েছিল জামালপুর 1 আসনে, সেটা হচ্ছে 1991 সালে। আমরা একটু পরবর্তী বছরে যেতে চাই। পরবর্তী নির্বাচনী বছর হচ্ছে 1996 সাল এবং সংসদীয় আসন 138। আমরা নৌকা প্রতীকে আবুল কালাম আজাদ এখানে পেয়েছে 46,722 ভোট এবং বিএনপি এখানে লাঙ্গল থেকে সে সময় আসলে বিএনপি থেকে কাছাকাছি যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল থেকে এম এ সাত্তার, উনি পেয়েছেন 29,341 ভোট। সে সময়ে জাতীয় পার্টির বেশ প্রভাব ছিল, বোঝা যাচ্ছে জামালপুর 1 আসনে। আমরা 1996 দেখলাম, এবার পরবর্তী বছর চলে যেতে চাই নির্বাচনী বছর 2001 এবং সংসদীয় আসন 138। জামালপুর 1 আসনে প্রাপ্ত ভোট 93,616। বিএনপি থেকে 2001 সালে এই আসন থেকে বিএনপি জিতেছে এবং এম রশিদুজ্জামান মিল্লাত এই আসনটিতে জয়ী হয়েছিলেন এবং কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা মার্কা থেকে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, তিনি পেয়েছিলেন 73,959 ভোট। সংসদীয় আসন 138। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই 2008 সালে। আমরা যদি সংসদীয় আসন 138-এ 2008 সালে দেখি, জামালপুর 1 আসনে মোট প্রাপ্ত ভোট 1,15,722। নৌকা থেকে বিপুল পরিমাণ ভোট পেয়েছিল সেই সময় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে ধানের শীষ মার্কায় শাহিদা আক্তার রিতা 70,680 ভোট। এই আসনটিতে আসলে আওয়ামী লীগ, বিএনপি, কখনো বা আমরা লাঙ্গলেরও বেশ ভোট দেখলাম, জাতীয় পার্টিরও ভোট দেখলাম। আমরা অর্থাৎ 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে নির্বাচনী বছরের প্রাপ্ত ফলাফল, সেই প্রাপ্ত ফলাফল আমরা দেখলাম। দর্শক, আমরা সংসদীয় বিভিন্ন আসন নিয়ে আসলে কথা বলি, আমরা কথা শুনি সেখানকার যারা মনোনয়ন পেয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন, তাদের কথা শুনি, সাধারণ মানুষের কথা শুনি, ভোটের আড্ডায় সাধারণ মানুষ কী বলছেন সেসব কথা আমরা শুনতে চাই এবং জানতে চাই। আমরা একটু নির্বাচনী বছর 1991 সালে সংসদীয় আসন 139-এ একটু আসতে চাই। জামালপুর 2-এ রাশেদ মোশাররফ, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 33,919। আওয়ামী লীগ থেকে উনি বিজয় হয়েছে নৌকা মার্কা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 30,358 ভোট। বিএনপি থেকে সুলতান মাহমুদ বাবু, আসলে খুবই অল্প ভোটের ব্যবধানে, 3,000 ভোটের ব্যবধানে সে সময় আসলে নৌকা জিতেছিল 1991 সালে। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই 1996 সংসদীয় আসন সংসদীয় আসন 139 জামালপুর 2 আসন। আমরা একটু প্রাপ্ত ভোট আমরা দেখতে চাই। সেই সময়ে 41,816 রাশেদ মোশাররফ আওয়ামী লীগ থেকে পেয়েছে এবং বিএনপি থেকে 36,344 সুলতান মাহমুদ বাবু পেয়েছেন। অর্থাৎ এখানেও খুব বেশি ভোটের ব্যবধান না, অল্প কিছু ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আমরা জামালপুর 2 আসনের চিত্রটি লক্ষ্য করলাম। জামালপুর 1 থেকে 2 আসনের মধ্যে আমরা কথা বলছি। এবার জামালপুর 2 আসনে 2001-এর এবং সংসদীয় আসন 139 আমরা দেখব যে সুলতান মাহমুদ বাবু 80,314 বিএনপি থেকে পেয়েছেন এবং রাশেদ মোশাররফ প্রাপ্ত ভোট নৌকা 49,865 আওয়ামী লীগ থেকে। আমরা চলে যেতে চাই পরবর্তী নির্বাচনী বছর 2008-এ। জামালপুর 2-এ 2008-এ আমরা দেখতে পাচ্ছি যে ফরিদুল হক খান প্রাপ্ত ভোট 1,08,950 আওয়ামী লীগ থেকে এবং সুলতান মাহমুদ বাবু ধানের শীষ থেকে 62,635। এটা 2008 সালের।
আমরা এটা সংসদীয় আসন 139 অর্থাৎ জামালপুর 1 এবং 2 আসন আমরা লক্ষ্য করলাম, এবং জামালপুর 1 এবং 2 আসনে কিন্তু একটা মিশ্র অবস্থা, কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে একবার দেখেছি যে তারা বেশ ভালো ভোটের ব্যবধানে জিতেনি, তবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা জামালপুর 3 আসন একটু দেখে নিতে চাই। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 140, মির্জা গোলাম আজম 39,907 ভোট পেয়েছেন আওয়ামী লীগ থেকে, এবং বিএনপি থেকে 31,032 ভোট পেয়ে সে সময় প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ সুলতান খায়রুল বাশার চিশতি। এটা জামালপুর 3 আসনের 1991 সালের কথা বলছি। এবং পরবর্তী নির্বাচনী বছরে আমরা একটু চলে যেতে চাই। পরবর্তী নির্বাচনী বছরে 1996 সালে যদি দেখি আমরা, সে সময় মির্জা গোলাম আজম জয়ী হয়েছিলেন 80,056 ভোট পেয়ে নৌকা প্রতীকে, এবং বিএনপি থেকে আব্দুল হাই 44,666 ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে একটা বিশাল বড় ভোটের ব্যবধান আমরা লক্ষ্য করছি 1996 সালে জামালপুর 3 আসনে। আমরা সংসদীয় আসন 140 নিয়ে কথা বলছি। এবার জামালপুর 3 আসনের নির্বাচনী বছর 2001-এ যেটি হয়েছে সেটা হচ্ছে মির্জা গোলাম আজম 1,19,611 ভোট নৌকা প্রতীকে, এবং মোস্তাফিজুর রহমান 1,06,258 ভোট পেয়েছেন স্বতন্ত্র থেকে। সে সময়ে আসলে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা এখানে করেনি কেউ। আমরা একটু পরবর্তী বছরে যেতে চাই, নির্বাচনী বছর 2008-এ যেতে চাই এবং দেখতে চাই জামালপুর 3 আসনের কি অবস্থা। 1,71,926 মির্জা গোলাম আজম নৌকা প্রতীকে পেয়েছেন, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ থেকে 99,113। বেশ বড় ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি 2008 সালে। সংসদীয় আসন 140, জামালপুর 3, অর্থাৎ জামালপুর 1, 2, 3 আমরা বিভিন্ন নির্বাচনী বছরগুলোতে দেখলাম যে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ, জাতীয় পার্টির এক্ষেত্রে আসলে আমরা খুব একটা প্রভাব লক্ষ্য করিনি। আমরা চলে যেতে চাই জামালপুর 4 আসন নিয়ে একটু আমরা কথা বলতে চাই। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 141, আব্দুল সালাম তালুকদার 46,152 মোট প্রাপ্ত ভোট বিএনপি থেকে। এখানে বিএনপি 1991 জিতেছিল, এবং মতিউর রহমান 33,611 আওয়ামী লীগ থেকে জিতেছিল। এটা জামালপুর 4 আসনের 1991-এর কথা বলছি, এবং পরবর্তী নির্বাচনী বছর 1996। আমরা এই 1996 জামালপুর 4 আসনে যদি দেখি তাহলে এখানে নৌকা জিতেছিল সে সময় 63,679 মাওলানা নুরুল ইসলাম, এবং বিএনপি থেকে আব্দুল সালাম তালুকদার পেয়েছেন 55,669 ভোট। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে চলে যেতে চাই। 2001 সালে জামালপুর প্রাপ্ত ভোট 89,414 বিএনপি। এ সময় বিএনপি জিতেছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার তালুকদার, এবং নৌকা থেকে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা নুরুল ইসলাম 70,062 ভোট নৌকা প্রতীকে, অর্থাৎ আওয়ামী লীগ থেকে তিনি কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন 2001 সালে। এবং পরবর্তী নির্বাচনী বছর জামালপুর 4 আসনের কি অবস্থা সেটি একটু দেখতে চাই। 2008 সালে জামালপুর 4 আসনে মোট প্রাপ্ত ভোট 1,26,433 ভোট পেয়ে মুরাদ হাসান আওয়ামী লীগ থেকে জিতেছিলেন, এবং ফরিদুল তালুকদার শামীম তিনি পেয়েছিলেন 85,857 বিএনপি থেকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু ভোটের ব্যবধান বেশ ভালোই। আমরা জামালপুর 4 আসনও দেখলাম, অর্থাৎ জামালপুরে মোট 5টি আসন, তার মধ্যে 1, 2, 3, 4 দেখলাম। একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যে বছর যেই দল সরকার গঠন করেছে সেই বছরই জামালপুরে সেই দল বিজয়ী হয়েছে। যে বছর আওয়ামী লীগ সরকার গঠন করেছে সে বছর আওয়ামী লীগ, যে বছর বিএনপি মানে যেই নির্বাচনী বছরে বিএনপি সরকার গঠন করেছে সেই নির্বাচনী বছরে বিএনপি জিতেছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করছি। আমরা একটু জামালপুর 5 আসনটি ঘুরে দেখতে চাই। নির্বাচনী বছর 1991 সাল, সংসদীয় আসন 142। আমরা দেখতে পাচ্ছি জামালপুর 5 আসনে 1991 সালে জিতেছিলেন সিরাজুল হক 70,392 ভোট পেয়ে বিএনপি। ধানের শীষ মার্কায় উনি জিতেছিলেন, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 65,320 মেজর জেনারেল অবসরপ্রাপ্ত খলিলুর রহমান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। ভোটের ব্যবধান খুব একটা বেশি না, 5,000-এর কাছাকাছি। আমরা একটু নির্বাচনী বছর 1991 দেখলাম। 1996 সাল দেখি জামালপুর 5 আসনের কি অবস্থা। রেজাউল করিম হীরা 1,30,806 আওয়ামী লীগ থেকে পেয়েছেন, এবং আমরা যদি বলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ সে সময় আসলে বেশ প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী অনেক কম ভোট পেয়েছে। আমরা দেখছি যে সিরাজুল হক সে সময় জামালপুর 5 আসনে 77,865 ভোট পেয়ে অর্থাৎ ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। আমরা পরবর্তী নির্বাচনী বছর জামালপুর 5 আসনের পরবর্তী নির্বাচনী বছর হচ্ছে 2001 সালের একটু দেখে নিতে চাই। রেজাউল করিম হীরা নৌকা থেকে
এক 1,50,240 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, 2001-এ যদিও বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, কিন্তু ওই আসনে আসলে হেরেছিল বিএনপি। সিরাজুল হক মোট প্রাপ্ত ভোট 1,14,232। ধানের শীষ মার্কা থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সে সময় সিরাজুল হক। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এ একটু যেতে চাই। 2008-এ জামালপুর 5 আসনে প্রাপ্ত ভোট 1,98,902। রেজাউল করিম হীরা পেয়েছেন আওয়ামী লীগ থেকে 2008 সালে, এবং সিরাজুল হক বিএনপি থেকে 88,118। ধানের শীষ প্রতীক নিয়ে 100 সংসদীয় আসন 142, জামালপুর 5 আসনের কথা বললাম। অর্থাৎ আমরা কিন্তু দেখে নিলাম যে জামালপুর 5 আসনের সংসদীয় 1 থেকে 5 আসনের যেসব ফলাফল 1991 থেকে 2008 সাল পর্যন্ত সেসব আসলে আমরা দেখে নিলাম। এই পর্যন্ত আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন এবং জামালপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অ্যাডভোকেট আব্দুল আওয়াল, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই যে নির্বাচনের হালচাল নিয়ে একটু বলবেন, আপনার কাছে একটু জানতে চাই, তারপর আরো প্রশ্ন রয়েছে আমার কাছে। জি আলহামদুলিল্লাহ, এই আজকে আপনাকে এই দলীয় অনুষ্ঠানের সাথে আমাকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি এই মুহূর্তে জামালপুর 4 আসনের মাঠে আমার বিশাল জনশক্তি বহর নিয়ে মাঠে নির্বাচনী প্রচার অভিযানে আছি। এই পর্যায়ে আমি আপনাদের সামনে যুক্ত হতে পেরেছি। হালচাল আলহামদুলিল্লাহ, আমাদের জামালপুর সারা জেলার বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা এই মুহূর্তে বলবো যে সর্বক্ষেত্রেই নির্বাচনের একটা আমেজের পূর্ব অবস্থাটা এই মুহূর্তে বিরাজমান। সব ক্ষেত্রে মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি এবং মানুষ নির্বাচন হবে এই ব্যাপারে মানসিকভাবে তৈরি হচ্ছে। এবং মানুষের মধ্যে একটা প্রশ্ন এখনো আছে যে আদৌ নির্বাচনটি যথাসময়ে হবে কিনা এবং মানুষ তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবে কিনা, এই জাতীয় সংজ্ঞাগুলো মাঠ পর্যায়ে আমাদের কাছে মানুষ জিজ্ঞাসা করে জানতে চায়। আমরা আলহামদুলিল্লাহ মানুষকে অত্যন্ত আশ্বস্ত করেছি যে সরকার নির্বাচনের ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং কঠোর। স্বাধীনভাবে মতাধিকার মত প্রকাশের সুযোগ সরকারের পক্ষ থেকে করা হবে। আর আমরা সব রাজনৈতিক দলগুলো তো জনগণের পাশে আছি। আমরা আমাদের জায়গা থেকে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চেষ্টা আমরা করব। এই পর্যায়ে মাঠ পর্যায়ে সর্বক্ষেত্রে নির্বাচনের আমেজ ওই চা স্টল থেকে শুরু করে সাধারণ কৃষক, রিক্সা চালক, ভ্যান চালক এবং কৃষিজীবী, সাধারণ শ্রমিক, মেহনতি মানুষ সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে যারা যেন একটা নির্বাচনে যেন তাদের ভোটটা দিতে পারে, এই প্রত্যাশা সবার মাঝে আছে। জি, আপনার আসলে আমরা অডিও পাচ্ছি কিন্তু আসলে ভিডিও পাচ্ছি না, হতে পারে ওখানে নেটের সমস্যা, নেটওয়ার্ক সমস্যা। আমি একটু জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর 5 আসনের আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি একটু বলবেন যে হচ্ছে সেখানকার নির্বাচনী পরিস্থিতি কি অবস্থা, সামগ্রিকভাবে আপনাদের প্রস্তুতি কেমন? না, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে যারা দেখছেন শুনছেন সকলকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই নির্বাচনটা দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের প্রতীক্ষিত নির্বাচন। গত 17 বছর বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, পুনর্নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যে কারণে ভোট নিয়ে মানুষের মধ্যে একটা চরম আকাঙ্ক্ষা আছে যেটির প্রতিফলন করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনে, যে কারণে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। আমরা নির্বাচনী মাঠে কাজ করছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং এইখানে যেটি বাস্তবতা যে 17 বছর মানুষ একদিকে ভোট দিতে পারে নাই, আর এইদিকে নানাভাবে চরম জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছে। সব মিলিয়ে এই নির্বাচনটিকে বাংলাদেশের মানুষ একই সাথে জামালপুরের মানুষ পজিটিভলি নিচ্ছে এবং তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়, যেটি আমরা ভোটের মাঠে মানুষের মাঝে দেখছি। আমরা এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ সহ আমরা মাঠে ময়দানে সাধারণ মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি। আমরা তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ব্যাপক উৎসাহ পাচ্ছি। আমরা মনে করি যে এই নির্বাচনটি এখন পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের দিকে আমরা দাবিত হচ্ছি। তারপরেও নির্বাচন নিয়ে শঙ্কা মানুষের মধ্যে শেষ নাই, কারণ মাঝখানে কিছু বিভ্রান্তিকর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বা দলের কিছু বক্তব্য, কিছু দাবি, এগুলি নিয়ে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।
একই সাথে পতিত স্বৈরাচার যারা তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, এটা মানুষের মধ্যে একটা শঙ্কা আছে, যে কারণে একেবারে শঙ্কা মুক্ত না। তারপরে এখন নির্বাচনী আমেজ বইছে, সারা দেশের মানুষ নির্বাচনের দিকে, জামালপুরের মানুষের নির্বাচনের দিকে। হ্যাঁ, জামায়াতে ইসলামের জামায়াতে ইসলামীকে কি প্রতিদ্বন্দ্বী মনে করছেন আপনার আসনটিতে? না, আমরা সকলকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আমরা তাদের সকলকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। কিন্তু আমরা যেটি মনে করি যে বিএনপি একমাত্র দল যারা গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একনিষ্ঠভাবে সংগ্রাম চালিয়ে গেছে। এই সংগ্রামে আমাদের বিএনপি নেতাকর্মী সবচেয়ে হত্যা, গুম, বেশি খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মী সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মী সবচেয়ে জেল, হামলা এবং সবচেয়ে মিথ্যা মামলার বেশি শিকার হয়েছে। তারপরেও বিএনপি গত 17 বছর রাজপথে সরব উপস্থিতি ছিল জনগণের দাবি দেওয়া নিয়ে। যে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে বা ভোটের যুদ্ধে বিএনপি বলতে গেলে আমরা বলবো একক অবস্থানে রয়েছে। এখানে জামাত ইসলামকে আমরা খাটো করে দেখি না, যেহেতু তারা প্রতিদ্বন্দ্বী দল এবং তারা প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করছে, বা অন্য যারা অংশগ্রহণ করছে তাদেরকেও আমরা খাটো করে দেখি না। কিন্তু বিএনপি একটি ভীতি একদম তৃণমূলে রয়েছে, এবং গত আন্দোলন সংগ্রামে বিএনপি অংশগ্রহণ করার কারণে আমরা মনে করি যে বিএনপি জনগণের মধ্যে আছে, জনগণের প্রিয় দল, এবং জনগণ বিএনপিকে নিয়ে ভাবছে বলে আমরা মনে করি। জি, আপনার কাছে আমি আবারও ফিরবো। আমি একটু অ্যাডভোকেট আব্দুল আওয়াল, আপনার কাছে একটু আসতে চাই। আমি 1991 থেকে 2008 সাল পর্যন্ত আমরা বিভিন্ন পরিসংখ্যান দেখলাম ভোটের। এই জামায়াতে ইসলামের একটু কথা বলবেন? আপনারা তো বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আমি জামায়াতে ইসলামের কখনো সেই আসন, মানে ওই আসনে আমি কখনো লক্ষ্য করিনি জামায়াতে ইসলাম জিতেছে, জামায়াতে ইসলামের প্রভাব, ভোটের সংখ্যা। মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবার তাহলে আসলে জামায়াতে ইসলামী কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই আসনে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে পরিসংখ্যানটা আমাদের সামনে দিয়ে আসছিলেন, এই পরিসংখ্যানের বিবেচনায় হয়তো মনে হবে যে আমরা হয়তোবা হিসাবের মধ্যে নাই, এটা আপনার ধারণা হতে পারে। এটা বিভিন্ন প্রেক্ষাপট ছিল। কারণ কোন একটু 2001 সালে আমরা তো মূলত 4 দলের জোটের সাথে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। আর 1996 সালে যদিও আমি একজন প্রার্থী ছিলাম, সালাম তালুকদার এবং মৌলানা নুরুল ইসলামের সাথে আমি একজন প্রার্থী ছিলাম আমার এই আসনে, এবং অপর আসনেও কিছু কিছু জায়গায় আমাদের প্রার্থী ছিল। কিন্তু 1996 আর 2026 এই যে মাঝখানে যে বিশাল ব্যবধান, এই ব্যবধানের মধ্যে আমরা মনে করি যে আমাদের এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি আমাদের লক্ষ্য সাধিত হয়েছে। কারণ জাতীয় রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আজকে জামায়াত ইসলামী তার যে অবস্থান, এবং জামায়াত ইসলামী 2004 সালেও জোট সরকারের সাথে অংশগ্রহণ করার মাধ্যমে যে সরকারের একটা অংশীদারিত্ব হওয়ার জায়গায় তারা যে সততা সৃষ্টি করতে পেরেছে, এবং বিগত 15 বছর স্বৈরাচার এই ফ্যাসিস্ট আন্দোলনে আমাদের যে ত্যাগ এবং কোরবানি এবং অন্যায়ের কাছে আমাদের জীবন যারা আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন, আপোষ করেন নাই, এই আপোষহীন যে মনোভাব, এবং জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি ইস্যুতে আমরা দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে দেশের মানুষের স্বার্থে যে আমরা অবস্থানগুলো নিয়েছি, এই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা সরজমিনে যেভাবে মানুষের যে ভালোবাসা, মানুষের হৃদয় মনে যে আমাদের স্থান যেভাবে জায়গা দখল করে নিয়েছে, সেটা অভাবিত, সেটা আমাদের কল্পনার বাইরে। তার মানে আপনি বলছেন যে মানুষ ধীরে ধীরে আসলে জামায়াতে ইসলামীকে গ্রহণ করেছে এবং জামায়াতে ইসলামীকে সমর্থন করবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। যে নিশ্চয়ই আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন একটু আবারও আপনার কাছে আসতে চাই যে বিএনপির 31 দফা নিয়ে আমরা জানি আপনারা আসলে তৃণমূলে বিএনপির 31 দফা কি পৌঁছে দিচ্ছেন, কিভাবে কাজ করছেন আসলে নির্বাচনকে ঘিরে এই 31 দফা কিভাবে পৌঁছে দিচ্ছেন মানুষের মাঝে? দেখেন, বিএনপি একটি রাজনৈতিক দল, যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তী সময়ে বাকশাল বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে দলের বর্তমান চেয়ারম্যান 82 সাল থেকে 90 সাল পর্যন্ত রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছেন, যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে আমরা বিগত ফ্যাসিস্ট বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে, আজকে ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই দলটির ভিত্তি একদম জনগণের তৃণমূলে রয়েছে, এবং এই বাংলাদেশের জনগণ আমরা মনে করি যে বিএনপিকে নিয়ে সামনের দিনে স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে সামনে নিয়ে আমরা যেটি মনে করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলে আমরা একটি সম্ভাবনা তৈরি করেছি যে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা এই দুঃশাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং জনগণের কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে 17 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে যেভাবে ধ্বংস করেছে সেগুলো সংস্কার করা প্রয়োজন এবং আগামী দিনে একটি সম্ভাবনা তৈরি করা দরকার। আমরা কিন্তু সেই বিষয়টি মাথা রেখেই
31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিএনপি উপস্থাপন করেছে। এই এই 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে আমরা একদম তৃণমূলে প্রতিনিয়ত আমরা সভা সমাবেশ সেমিনার করছি, সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছি, এবং সেইখানে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা সেটি আমরা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছি। এই 31 দফাতে আমরা ছাত্র সমাজকে নিয়ে ভাবছি, এই 31 দফাতে আমরা শ্রমিকদের নিয়ে ভাবনা, আগামী দিনের ভাবনা তৈরি করা হয়েছে। এই 31 দফাতে বিভিন্ন পেশা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সম্ভাবনাটাই আমরা জনগণের সামনে তুলে ধরেছি, এবং আমরা মনে করি যে 31 দফাটি এখন জনগণের সবচেয়ে কাছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য বিষয়, যে আগামী দিনের বাংলাদেশটি, বাংলাদেশ 17 বছর যেভাবে ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশ আগামী দিনে দেখতে চায় না। যে কারণে বাংলাদেশের মানুষ আগামী দিনের স্বপ্ন দেখছে। এই স্বপ্নের বাস্তবায়নে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনাটি আমি মনে করি এখন সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় বাংলাদেশের সর্বশ্রেণী মানুষের কাছে, যেটি বিএনপি এই সম্ভাবনাটি তৈরি করেছে। জি, আপনাদের দুজনের কাছে আসলে জানা গেল নির্বাচন নিয়ে আসলে আপনাদের ভাবনা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, এই পর্যায়ে আমরা জামালপুর 1 থেকে 5 আসনের যারা মনোনীত প্রার্থী তাদের বক্তব্য শুনবো। তারা আসলে সামনে নির্বাচনকে ঘিরে কি ভাবছেন, কি বলছেন, সেসব কথা আমরা একটু শুনে আসি। আমরা নির্বাচিত হলে, ধানের শীষ এখানে বিজয়ী হলে, আমরা সংসদে যেতে পারলে আমাদের এখানে প্রথমে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো নদী ভাঙ্গন রোধ। সমস্ত দেওয়ানগঞ্জের এবং বক্সিগঞ্জের একাংশ আমাদের নদী ভাঙ্গনের কবলে। প্রত্যেকটি বছর আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে জমি, মানুষ বিলীন হয়ে যাচ্ছে তাদের বাড়িঘর সহ, এবং তারা আস্তে আস্তে এখান থেকে উৎখাত হওয়ার মতো অবস্থা হয়েছে। প্রথমে আমাদের কাজ হবে এই নদী ভাঙ্গনকে রোধ করা এবং নদী শাসন করে এই আমাদের দেওয়ানগঞ্জের সীমানা থেকে আরম্ভ করে সানন্দবাড়ি পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করা। আর আপনার আমাদের এখানে একটা চিনি কল রয়েছে, সেই চিনি কলটি এখন প্রায় ভঙ্গুর অবস্থা। সেটাকে বিএমআরই করে সুন্দর করে এখানে যাতে আখ চাষিরা ভালো করে আখ চাষ করে চিনি উৎপাদন করে দেশের অর্থনীতিতে একটা জায়গা করে নিতে পারে আমাদের, সেই কারণে আমরা এই চিনি কলটির দিকে হাত দিব। মা বোনরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সংসারের পরিবারের জন্য যাতে সে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা করতে পারে, এটি হলো আমাদের কাম্য। এবং মা বোনরা যাতে বিদেশে চাকরি, নার্সিং থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে এদেরকে দক্ষ শ্রমিক হিসাবে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে তারা নিজের পায়ে দাঁড়াবে। এবং একটা শিক্ষিত জাতির জন্য একটা শিক্ষিত মা খুব প্রয়োজন। আগামী নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে তাদের প্রচেষ্টায়। কাজে আমরা মনে করি ইসলামের জনগণ যেহেতু বিগত সময় আমি ছিলাম, প্রচুর কাজ করেছি, কাজেই ব্যাপক ভোট ইনশাল্লাহ আমাকে দিবে এবং আমি তাদের ভোটে আমি জয়যুক্ত হবো ইনশাল্লাহ। মেলান্দ মাদারগঞ্জের মানুষ কি চায়? তারা চায় একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটি নিরাপদ সমাজ তারা চায়। তারা আইনের শাসন চায়, তারা সামাজিক ন্যায় বিচার চায়। তারা দুর্নীতিমুক্ত মেলান্দ মাদারগঞ্জকে তারা দেখতে চায়, লুটপাট মুক্ত মেলান্দ মাদারগঞ্জকে দেখতে চায়। তারা একটি শান্তির জনপদ হিসাবে মেলান্দ মাদারগঞ্জকে তারা দেখতে চায়। মেলান্দ মাদারগঞ্জের মানুষ, তারা মেলান্দ মাদারগঞ্জটাকে বদলাতে চায়। আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, এই যে মেলান্দ মাদারগঞ্জের মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, যে নতুন মেলান্দ, নতুন মাদারগঞ্জটাকে বদলে দেওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা পূরণ করাই হবে আমার প্রধান কাজ, আমার প্রধান লক্ষ্য। এখানে ক্রীড়াঙ্গনকে আমরা সচল করছি একটি মাদক মুক্ত জামালপুর প্রতিষ্ঠার জন্য, এবং এখানে এটা অস্বীকার করার সুযোগ নাই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের জামালপুরে এখনো অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা আশাবাদী যদি আল্লাহ কবুল করে আমি এমপি হতে পারি, আগামী দিনে জামালপুরে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা, এখানে তরুণ যুবকদের কর্মের ব্যবস্থা করা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা। মূলত আমরা যুব সমাজ, তরুণ সমাজকে আগামী দিনে মাদক মুক্ত জামালপুরের উন্নয়নের সাথে, সম্পৃক্তির সাথে এবং উপার্জনের সাথে সম্পৃক্ত করে আমরা সকলকে নিয়ে জামালপুরকে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ আছে, সেই মানুষগুলোকে জনশক্তিকে সত্যিকারের জনসম্পদে পরিণত করার জন্য মানবিক উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন সহ যাবতীয় পরিকল্পনা আমরা গ্রহণ করছি। নারী সমাজ, মহিলা সমাজ
আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা যাতে এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তার জন্যে তাদেরকে ভদ্রতা, শালীনতার মধ্য থেকে যে সমস্ত পেশা এবং কর্মে নিয়োজিত করা সম্ভব এবং যেগুলো দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব, সেগুলো করার জন্য আমরা বিভিন্নমুখী পরিকল্পনা নিচ্ছি এবং আমরা আশা করি পুরুষের পাশাপাশি আমাদের এই এলাকার মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং একটি নতুন দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ তথা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের অনবদ্য ভূমিকা থাকবে, বলিষ্ঠ ভূমিকা থাকবে। সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এই দেশের বুদ্ধিদীপ্ত ছাত্র যারা, তারা ইসলাম এবং ইনসাফের পক্ষে রায় দিয়েছে। সেটার প্রভাব জাতীয়ভাবে করেছে এবং আমরা এখন যেখানে যাচ্ছি জনগণ আমাদের এ কথাই বলছে যে এবার আপনাদেরকে ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো। এই জন্য জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমাদেরই জয় হবে। এবং ইসলামপুরে শুধু নয়, আমরা আশা করছি সারা দেশে আমাদের বিজয় হবে এবং জামাত ইসলামীর নেতৃত্বে একটা ইসলামী সরকারি গঠন হবে ইনশাল্লাহ। জনগণ এটি এখন চাচ্ছে। আজকে যে তরুণ সমাজ আছে এবং যাদের কোনো চাকরি নেই, তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করব। এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য যত প্রকার চ্যালেঞ্জ আছে উনি হাতে নিয়েছেন। তার মধ্যে প্রথম আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিমুক্ত, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমরা আজকের এই গুণে ধরা শিক্ষা সমাজ, এই অঙ্গনকে আমরা ঢেলে সাজাবো। আমরা শিক্ষার সকল ক্ষেত্রে আধুনিকায়নতা আমরা ফিরে আনবো। আমরা মনে করি মানুষগুলো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভুল করবে না। আর আমরা জামাত ইসলামীর প্রতি মানুষের যে ভালোবাসা এবং আমাদের যে অঙ্গীকার এবং আমাদের যে ঐতিহ্য, বিগত দীর্ঘ আন্দোলনের যে সংগ্রাম, আমাদের প্রতি যে ধরনের জুলুম করা হয়েছিল তার কারণে মানুষের মধ্যে ব্যাপক ধরনের একটা সহানুভূতি, সব মিলিয়েই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী হতে পারছি। জামালপুর 1 থেকে 5 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী নির্বাচনে, তাদের কথা শুনছিলাম। তারা বলছিলেন তাদের প্রতিশ্রুতির কথা, তাদের ভাবনার কথা। আর লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমার এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। প্রথমবারের মতো আমার নির্বাচনের অংশগ্রহণ করব। আমি চাইবো যে নির্বাচনটা যেন অনেক ভালোভাবে অনুষ্ঠিত হয়। আমি যাকে আমার পছন্দ, আমি আমার যোগ্য প্রার্থী, আমার যাকে মনে হয় আমি তাকে যেন ভোট দিতে পারি, তাকে যেন আমি নির্বাচিত করতে পারি এবং সে যেন আমাদের জামালপুরের যাবতীয় উন্নয়নমূলক কাজে সবকিছু উন্নয়ন করবে। গ্রামের অনেক মেয়ে আসছে যে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। তারা পড়াশোনার ক্ষেত্রে যেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি একজন তরুণ হিসেবে আমার প্রথম চাওয়া হলো বাংলাদেশের জিডিপি যেন অনেক বৃদ্ধি পায়। আমার এই হিসেবে আমার ভোট দেওয়ার জন্য সবার প্রতি আকর্ষণ এবং দৃষ্টি থাকবে যেন এমন একটি দলকে তারা নির্বাচিত করুক যেন তারা জনগণের কাছে যেতে পারে, জনসাধারণের সাথে মিশতে পারে, তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারে এবং তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে। এটি আমার প্রথম এবং একমাত্র প্রত্যাশা। আসন্ন নির্বাচন নিয়ে আমি তরুণ হিসেবে এইটুকু বলবো যেন সুস্থ একটা নির্বাচন হয়, যেই আসুক যেন দেশের উন্নয়ন করে। আমাদের অনেক গরিব দুঃখী আছে, তাদের যেন খেয়াল রাখে। বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যারা তরুণ ভোটার আছি, আমরা এইবারই প্রথম মনে হচ্ছে যে আমরা সঠিকভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটটা দিতে পারবো, সেখানে যাতে কোনো বিশৃঙ্খল না হয়। সকল দল নির্বিশেষে সবাই সুন্দরভাবে উপস্থিত থাকবে এবং আমরা সবাই সুন্দরভাবে ভোটটা দিতে পারি, এটাই আমার আশা। তরুণ ভোটার হিসেবে আমি প্রার্থীদের কাছে এটাই আশা করি যে আমাদের এলাকায়, দেশে বা সমাজে যেন মাদকমুক্ত রাখতে পারে, যেন জানমালের নিরাপত্তা থাকে।
আমরা তারুণ্যের কথা শুনছিলাম, তারুণ্যের ভাবনা শুনছিলাম, আগামী নির্বাচনকে ঘিরে তারা যা চাচ্ছেন তারা যা বলছেন। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আমরা রাজনীতিবিদদের কথা এই অনুষ্ঠানে তো আমরা শুনি, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচনকে ঘিরে কেমন সেসব বিষয়ে আমরা শুনতে চাই, জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, জামালপুর। আমি একটু কথা বলতে চাই। সৈয়দ রফিকুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী নির্বাচন ঘিরে জামালপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ডিবিসি কলাকৌশলী সহ অন্যান্য যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনি একটু যদি পেছান, মানে ফোনটা সামনে রেখে আপনি একটু পিছিয়ে কথা বলে দেখতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন, কোনো সংশয় আছে কিনা? নির্বাচন আপনারা জানেন যে সামনে যেটি ফেব্রুয়ারি মাসে হবার কথা, 13তম নির্বাচন, এটি আমরা আশা করছি, প্রত্যাশা করছি এবং আমাদের যে ধরনের বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছি তাতে আমরা আশা করছি যে এটি অত্যন্ত উৎসবমুখর, নির্বিঘ্ন, নিরাপদ এবং অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা জানেন বাংলাদেশে এবারই প্রথম বাংলাদেশ পুলিশে, আমাদের পুলিশে যে সমস্ত পার্সোনাল আছে যারা এই নির্বাচনকালীন ডিউটি গুলো করা, তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এর মধ্য দিয়ে তাদেরকে আমরা পরিচালনা করছি। পাশাপাশি আপনারা জানেন যে প্রত্যেকটা ভোটিং সেন্টার গুলোতে আমাদের যে সমস্ত পার্সোনাল, পুলিশ পার্সোনাল নিযুক্ত থাকবে, সেখানে তাদের ভোটের কেন্দ্রগুলোর বিভিন্ন ক্রাইটেরিয়া গুলোকে অ্যানালিসিস করে আমরা সেখানে তাদের সক্ষমতার জায়গা বৃদ্ধি করার চেষ্টা করছি। সেখানে আপনারা জানেন যে এই বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া আমরা বিভিন্ন সোসাইটিকে এনগেজ করছি এবং বিভিন্ন এই আপনার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলোকে আমরা সুচারুভাবে পরিচালনা করছি। এবং আমাদের পুলিশ ফোর্সের আপনি যেটা জানেন যে 5ই আগস্ট 2024-এর পরে যে মনোবলের যে জায়গাটা ছিল সেটি পূর্ণরূপে ফিরে এসেছে। শতভাগ আর কি পুলিশ তার প্রফেশনালিজম, নিরপেক্ষতা এবং দায়িত্ববোধকে জাগ্রত করে ডিউটি করছে। আমরা আশা করছি আগামী নির্বাচন অত্যন্ত নির্বিঘ্ন হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ পুলিশ আগামী নির্বাচনের জন্য পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা ইনশাআল্লাহ প্রস্তুত আছে। জি, সৈয়দ রফিকুল ইসলাম, আপনি যুক্ত হয়েছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নির্বাচন এলেই সবচেয়ে জমে ওঠে চায়ের দোকানগুলো, অর্থাৎ চায়ের দোকানগুলোতে যে আড্ডা আর বিতর্ক জমে সেটি আসলে খুবই চমৎকার একটি আড্ডা। এবারের আমাদের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভ্র মেহেদী। শুভ্র মেহেদী, আপনি একটি চায়ের দোকানের সামনেই বসে রয়েছেন, একটু জানতে চাই আপনার আশেপাশে যারা বসে রয়েছেন তাদের নির্বাচন ঘিরে কি ভাবনা, তারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মূলত তারপর থেকেই সারা দেশব্যাপী নির্বাচনী যে উৎসব মুখর পরিবেশ সেটি শুরু হয়েছে এবং বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লার যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুই কিন্তু এই মুহূর্তে নির্বাচন। আর এই নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সাধারণ ভোটাররা। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে কিছু তরুণ এবং বিভিন্ন ভোটাররা রয়েছে, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে সামনে তো নির্বাচন, সেই নির্বাচনে কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করছেন? আসলে নির্বাচন তো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্রধান হাতিয়ার। তো আমি মনে করি এই নির্বাচনটি স্বচ্ছতা এবং সুষ্ঠুতা ভিত্তিতেই হওয়া উচিত। এর পাশাপাশি আমরা যারা তরুণরা আছি, অনেক সময় আমরা অধিকাংশ একটা সংখ্যা দেখা যায় যারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে না, সেই অংশগ্রহণটা নিশ্চিত করা, পাশাপাশি যে সমস্ত প্রতিদ্বন্দ্বী যারা সৎ এবং যোগ্য হবে তাদেরকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করা এবং নারী প্রার্থীরা যাতে অনেক বেশি আরো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় সেটিও নিশ্চিত করা। আমরা ইদানিং লক্ষ্য করি যে আমাদের সম্প্রতি যে সমস্ত দলগুলো নমিনেশন দিয়েছে সেখানে মানে খুবই কম সংখ্যক নারী প্রার্থীরা নমিনেশন পেয়েছেন। তো এটা আমাদের জন্য আসলে খুবই উদ্বেগের একটি বিষয়। আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচন জনপ্রতিনিধি আসলে আপনি কেমন প্রত্যাশা করেন? আসলে জনপ্রতিনিধি হিসেবে আমি এমন একজন মানুষকে চাইবো যিনি একাধারে স্বচ্ছ এবং সৎ, শিক্ষিত এবং অবশ্যই স্মার্ট হতে হবে। কারণ বর্তমান তরুণরা কিন্তু অবশ্যই একজন স্মার্ট প্রার্থীকে চায়, যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং জনগণের যে দাবি, জনগণের যে চাওয়া সেটি পূরণ করার জন্য। শুভ্র মেহেদী, আসলে সময় স্বল্পতার কারণে সবার কথা শোনা গেল না, আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা যুক্ত হয়েছেন, বসেছেন আপনার আশেপাশে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আমাদের আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সঙ্গেই থাকুন।